আকাশে চাঁদ দেখা যাওয়ায় ৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ধর্ম উপদেষ্টা। ৩ ইস্যুকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার, জাপানের প্রধান উপদেষ্টা। আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রত্যয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, তারুণ্যের সমাবেশে তারেক রহমান। সংস্কারের নামে কালক্ষেপণের অভিযোগ। এবং প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অধ্যাদেশ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত। দাবি আদায়ে কর্মকর্তা কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। আগামী ৭ জুন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। সন্ধ্যায় উপদেষ্টার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আবহাওয়া অধিদপ্তর, সারা দেশের জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী 10 জিলহজ 1444 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। আগের সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন প্রফেসর ইউনূস। জবাবে বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান তারো আসো। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তো তারো আসোর নেতৃত্বে এসে যে আলাপগুলো হয়, পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট। ওইখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা আসে। প্রফেসর ইউনূস বলেছেন যে বাংলাদেশ এখন অনেকটাই পলিটিক্যালি স্ট্যাবল একটা দেশ, এবং যার ফলে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে। জাপানের তরফ থেকে তারো আসো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের নামে সময় ক্ষেপণের আড়ালে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আর জনতার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে দাবি করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন দলের সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে অংশ নেন রাজধানী ছাড়াও ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লাখো তরুণ। এতে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। অভিযোগ করেন, ঐক্যে ফাটল ধরানোর মাধ্যমে ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা চলছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছে। সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ও যুব সমাজকে কর্মমুখী শিক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই। সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে অভিযোগ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ না পরিয়ে সরকার স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আপিল না করলেও বিচারিক আদালতের সাজার রায় বাতিল হওয়ায় মামলার প্রধান আসামি তারেক রহমানও 9 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন। মামলার অভিযোগ ও আইনি প্রক্রিয়া সঠিক না হওয়ায় দুজনের সাজা বাতিল করার কথা বলেছেন উচ্চ আদালত। এই রায়ের ফলে সব মামলায় সাজামুক্ত হলেন তারেক রহমান। কাজী পাপ্পুর প্রতিবেদন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26শে সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 2টি ধারায় 9 বছর এবং স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। রায়ে তারেক রহমানকে 3 কোটি ও জুবাইদা রহমানকে 35 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দীর্ঘ 17 বছর পর গেল 6 মে দেশে ফেরেন জুবাইদা রহমান। 3 বছরের সাজা খালাস চেয়ে আপিল করলে 587 দিনের বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণ করেন উচ্চ আদালত। ওই আপিলের ওপর 2 কার্যদিবস শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খায়রুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জুবাইদা রহমানকে খালাস প্রদান করেন। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানও 9 বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন। আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জুবাইদা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই। যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। 2007 সালে করা দুদকের মামলাটি আইনের সঠিক প্রক্রিয়া হয়নি, তাই সাজা টেকেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এটা প্রকারের দেখাচ্ছে 82 সাল থেকে। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে। আমরা হচ্ছে প্যানেল লয়ার, আমরা মতামত জানাবো কমিশনকে। কমিশন টেক ডিসিশন যে তারা আপিল করবে কি করবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় অন্য আসামিদের আপিল মঞ্জুর এবং সাজা বাতিল হয়। সব মামলার সাজা থেকে মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নন অ্যাপিলিং একিউজ যারা, তাদের সবাইকে আপনার একুইটাল দেওয়া হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বের হয়ে শাহবাগ মোড়ে আয়োজিত এক জনসভায় যোগ দেন তিনি। বলেন, এতদিন ন্যায় বিচার ছিল না, এখন প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এমআর আসাদের রিপোর্ট। মঙ্গলবার রাতে সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় অপেক্ষা ছিল শুধু মুক্তি পাওয়ার। বুধবার সকাল 9:30টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বেরিয়ে শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেন এটিএম আজহারুল ইসলাম।
সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে নিজেকে স্বাধীন মুক্ত উল্লেখ করে বাকি জীবন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাটানোর অঙ্গীকার করেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আসুন, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। জামায়াত আমির তার বক্তব্যে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে তার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকার নির্দেশও দেন শফিকুর রহমান। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন সর্বোচ্চ আদালত। এজন্য সুপ্রিম কোর্ট থেকে ইসির বরাবর নোটিশ জারির আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ পরবর্তী শুনানি হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ বিষয়ে শুনানি করেন। এতে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোসা। না কেউ না নেত্রীর ভিতরে তখন তার মামলা আর কোনো আইনগত অধিকার থাকে না। কিন্তু ইশরাক সাহেব তিনি শপথ দেওয়ার জন্য চিঠি লিখেছে, লিখিত রিসিভ আছে, আপনারা জানেন, লিগাল নোটিশ দিয়েছি আমরা। তারপর সর্বশেষ 26 তারিখ সকালবেলা ফার্দার রিমাইন্ডার তাগিদ নোটিশ দিয়েছি। এই মামলায় নির্বাচন কমিশনের বক্তব্য শোনা দরকার, সেজন্য এই মামলার আজকের শুনানি তিনি মুলতবি করেছেন। যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব, তাদের বক্তব্য শোনার জন্য আগামীকালকে এই মামলাটির শুনানি মুলতবি করেছেন। মানুষের প্রত্যাশা পূরণে বিচার বিভাগের চলমান সংস্কার বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের ইচ্ছার প্রতিফলন থেকেই তাকে বিচার বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ন্যায় বিচার নিশ্চিত ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডহ্যাম কলেজ। এই অর্জন উদযাপন করতেই বার অ্যাসোসিয়েশনের এই আয়োজন। And this happened not as a ceremonial elevation, but as a solemn mandate granted. I was not chosen by accident, nor appointed for prestige. I was summoned by the moral energy of a people who demanded that the judiciary be rebuilt with courage, truth, and accountability. সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি আদায়ে প্রতিদিন 1 ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এ ঘোষণা দেয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটির বৈঠক শেষে ভূমি সচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অধ্যাদেশ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা 4 দিন আন্দোলনের পর সরকারের আশ্বাসে একদিনের জন্য আন্দোলন স্থগিত করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আন্দোলন স্থগিতের দিনে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বৈঠকে বসে পর্যালোচনা কমিটি। বৈঠক শেষে কথা বলেন ভূমি সচিব, জানান প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটি স্যারকে জানিয়েছি, যাতে স্যারের সুবিধা হয় মানে পরিবেশটা অ্যানালাইসিস করার জন্য। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে তখন এটা
তুলবে না আর কি জিনিসটা। এরপরই বৈঠকে বসে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফোরামের 2 কো-চেয়ারম্যান জানান, দাবির বিষয়ে সরকারের সবুজ সংকেত মিলেছে, তবে দাবি পুরো না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে 1 ঘন্টার কর্মবিরতি চলবে। আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। আমরা এই ভালো মন্দ কোনো কমেন্টস করতে পারতেছি না, তবে আমাদের প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত তারা হয়তো আমাদের কিছু নীরবতা পালন করার জন্য বলছে। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর সমস্যার সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতারা। যদি কোনো ভালো কোনো ফলাফল আমরা না পাই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচনের সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করতে পারছেন না কেউই। রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি এমনকি বিশেষজ্ঞ সব পক্ষের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খুলনা থেকে মাহবুব আলম সোহাগ ও শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব এনে সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে শুধু সদস্য ও কাউন্সিলর পদে সরাসরি ভোট হবে। এরপর তারা নিজেদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত করবেন। সংস্কার কমিশনের এমন প্রস্তাবের বিরোধিতা করে সাবেক জনপ্রতিনিধিরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে জনগণের প্রত্যক্ষ ভোটেই সিটি বা পৌর মেয়র নির্বাচিত হওয়া উচিত। সংস্কার যদি পাইতে হয় আর গণতন্ত্র যদি ফিরিয়ে পেতে হয়, তাহলে তো ভোট তো আমার গণতান্ত্রিক অধিকার। মানুষ যদি তার ভোটকে প্রয়োগ করতে না পারে, মেয়র যদি মানুষের ভোটে তৈরি না হতে পারে, তাহলে তো মানুষের আকাঙ্ক্ষায় মানুষ পৌঁছাতে পারবে না। জনগণের প্রত্যক্ষ ভোটেই একটি নির্বাচিত মেয়র, একটি উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র এটা হওয়া উচিত। সরাসরি ভোট করলে কাঙ্ক্ষিত জনগণের সেবা দেওয়া যায়, কারণ চেয়ারম্যান মহোদয়ের কাজ একরকম আর ইউপি সদস্যদের কাজ হচ্ছে আরেক রকম। সংস্কার কমিশনের এই প্রস্তাবকে আমি এটা গণবিরোধী এবং গণতন্ত্র বিরোধী বলে মনে করি। জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হবে এবং তিনি জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন। রাজনৈতিক নেতাদের মতে সরাসরি ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করা হবে। মুষ্টিমেয় কাউন্সিলর বা মেম্বার তারা তাদের স্বার্থে কাউকে চয়েস করতে পারে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করা এটা কোনোভাবেই উচিত হবে না। স্থানীয় নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা এটার পক্ষে নই। আমরা চাই সরাসরি গ্রাসরুট লেভেল থেকে মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়র, ইভেন জেলা পরিষদের চেয়ারম্যান সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হোক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। জনগণের ভোট প্রদান, ভোটের অধিকার, এই অধিকারের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত রক্ত, এত জীবন, যদি সেই জনগণই যদি সেই ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে না পারেন, তাহলে এই সকল স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা আসলে ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা যদি প্রকৃতভাবেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে প্রয়োজন হচ্ছে সরাসরি জনগণের প্রতিনিধি, জনগণকে নির্বাচন করার দায়িত্ব দেওয়া উচিত। সংস্কার কমিশনের প্রস্তাবকে গণবিরোধী আখ্যা দিয়েছেন তারা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধাভরে স্মরণ করছে মোহনা পরিবার। দিনটি উপলক্ষে বুধবার বিকেলে মিরপুরে মোহনা ভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত এবং পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধি ও নেক হায়াত কামনা করা হয়। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমান তিনি। বাবুকে যখনই বলি একটা ভালো কথা বলেছে, এটা আমার আজকে ভাইয়ের স্বপ্ন ছিল, ভাই থাকলে খুশি হতো। বাবু ভাই একই কথা বলে,
তো আজকে উনি নাই, তো আমরা চাবো ওনার স্বপ্নটা যেন আমরা পূরণ করতে পারি। সবাই আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনার মাগফিরাত কামনা করে জান্নাতবাসী করে। পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার 6 জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস চাপায় মহেন্দ্র পরিবহনের 3 যাত্রী নিহত হয়। আহত হয়েছে আরও 6 জন। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের সিমরাইল মরাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত 8টার দিকে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে চট্টগ্রামের ভাটিয়ারায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে ১২৮ জন পুরুষ, 23 জন নারী এবং 4 জন ফিলিস্তিনি ক্যাডেট সহ মোট ১৫৫ জন কমিশন লাভ করেন। সোর্ড অব অনার পান সম্রাট জাবির। সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাসুম এবং ফিলিস্তিনি ক্যাডেট মোহাম্মদ ইসবে বিএমএ ট্রফি লাভ করেন। দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর। ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী মৃত গাছগুলো যেন মৃত্যুফাঁদ। বিভিন্ন সময় মৃত ও অর্ধমৃত গাছগুলো ভেঙে রাস্তার উপর পড়ে প্রাণহানি ঘটলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেগুলো অপসারণ করা যায় না। তবে জানমাল রক্ষার্থে মৃত ডালপালা সরাতে স্থানীয় প্রশাসন কাজ করছে। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর রিপোর্ট, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঐতিহাসিক যশোর সড়কের দুধারে অন্তত ৩ শতাধিক শিশু গাছ ও ২৫০০ বড় গাছ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হেলে পড়া গাছের কারণে সাইড দিতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনাসহ প্রাণহানি। এর মাঝে মহাসড়কের মল্লিকপুর থেকে পুরাতন বাজার পর্যন্ত প্রায় ১৫টি শিশু ও ৩০টি মৃত গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। দুর্ঘটনা এড়াতে এবং পরিবেশ রক্ষার্থে ভালো গাছগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও মৃত গাছ দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের। আমাদের বেনাপোল সড়কের এবং রাজগঞ্জ সড়কের যে গাছগুলো আছে, মৃত্যু গাছগুলো, ওই গাছগুলো আমরা অপসারণ করতে চাই। গাছগুলো ভালো আছে, এই গাছগুলো রাস্তায় থাকুক, আর মরে গেছে, শুকাই গেছে, এগুলো যদি অপসারণ করে তাহলে খুব আমরা উপকৃত হব। শুকনো গাছগুলো যে কখন ভেঙে পড়বে এটা আমরা জানি না। অনেকের এই ফুল বেচতে এসে, বিক্রি করতে এসে আপনার এই যে ডাল পড়ে অনেকে মারাও গেছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় গাছগুলো অপসারণ করা যাচ্ছে না বলে জানান জেলা নির্বাহী কর্মকর্তা। যে রিটটি মহামান্য হাইকোর্টে হয়েছে সেটা নিষ্পত্তির একটা বিষয়। এটা দীর্ঘদিন ধরে রিটটি চলমান আছে। মহামান্য হাইকোর্ট থেকে অন্য কোনো আদেশ না আসলে আপাতত মানুষের জানমাল রক্ষার জন্য ঝুঁকিপূর্ণ গাছগুলা এটা সরানো যেতে পারে। জানমালের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটা হচ্ছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে বললেন জেলা প্রশাসক। যে গাছগুলো এখন আমাদের মরা এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, জানমালের নিরাপত্তার স্বার্থে সেই গাছগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ করে যেন রাখা এবং পরবর্তীতে আমরা বিধি মোতাবেক সেগুলো নিষ্পত্তি করব। ঐতিহাসিক যশোর সড়কের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের এই গাছগুলো। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বুধবার দিনভর এই হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এদিকে ইন্দোনেশিয়া ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রোবায়ো সুবিয়ান্তো। তবে শর্ত হিসেবে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে জানান তিনি। অন্যদিকে পাকিস্তানের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে ঝড় ও বজ্রপাতের কারণে অন্তত ১০ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে।
গাজায় থামছেই না ইসরায়েলি সেনাদের নৃশংসতা। উত্তরাঞ্চলে সাংবাদিক ওসামা আল আরবিদের বাড়িতে হামলা চালিয়ে কমপক্ষে ৮ জনকে হত্যা করেছে তারা। এছাড়া ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও প্রকাশ্যে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করা হয়েছে। এতে ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মধ্যে বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি তাণ্ডবে কমপক্ষে ৩৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ১৯ মাস ধরে চলা বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৪,০০০। ইসরায়েলি এই নৃশংসতাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন স্বয়ং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। হারেটস পত্রিকার এক প্রতিবেদনে তিনি লেখেন, ইসরায়েল বর্তমানে একটি উদ্দেশ্যহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তে ইন্দোনেশিয়া ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্তো। বুধবার জাকার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান ও রাশিয়ান সিকিউরিটির উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ওদিকে পাকিস্তানের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের ঝড় ও বজ্রপাতে অন্তত ১০ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। বুধবার বিকেলে বাফুফে কার্যালয়ে স্কোয়াড ঘোষণা করেন হেড কোচ এভিয়ের কাবরেরা। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জন, আর ৪ জন আসার কথা সমিত সোমের। ক্যাম্পে যোগ দিতে ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন রাকিব মোরসালিনরা। সরকারের সরাসরি হস্তক্ষেপ দেশের ক্রিকেটাঙ্গনকে অস্থিতিশীল করে তুলেছে বলে মনে করেন ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার আমিনুল হক। বিসিবি নির্বাচন সামনে রেখে এমন মন্তব্য করেন তিনি। বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যুব ক্রীড়া উপদেষ্টা প্রভাব বিস্তার করেছেন বলেও অভিযোগ করেন আমিনুল হক। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। দেশের ক্রিকেটের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। ক্রিকেটারদের সঙ্গে বোর্ড পরিচালকদের সম্পর্ক দা কোরালের মতো। আসন্ন বিসিবি নির্বাচনের আগে অনেকের নাম ভাসছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার আমিনুল হকের মতে সরকারের সরাসরি হস্তক্ষেপে দেশের ক্রীড়াঙ্গন অস্থিতিশীল হয়ে উঠছে। ক্রিকেটের জায়গায় থাকবে, সম্মানের জায়গায় থাকবে, তার অবস্থান হচ্ছে ওয়ার্ল্ড ব্যাপী। সেই ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ যারা বিভিন্ন অসুধ উপায়ে আজকে ক্রিকেট বোর্ডের মতো জায়গায় আমাদের দুদক ঢুকে গেছে। কেন আজকে এই অরাজকতা, সেই বিষয়টি অবশ্যই আমরা ভবিষ্যতে খতিয়ে দেখব এবং ক্রিকেট বোর্ডের ভিতরে যেই একটি অভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির উদ্দেশ্যটা কি সেটাও আমরা খতিয়ে দেখব ভবিষ্যতে। বিসিবি বাদে অন্য ক্রীড়া ফেডারেশন নির্বাচনেও সংকট দেখা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটিতে পছন্দের ব্যক্তি ঠাঁই দেওয়ার অভিযোগ উঠেছে। উপদেষ্টা আমাদের যে আসিফ মাহমুদ রয়েছেন, তিনিও ইতিমধ্যে তার জায়গায় যে নিরপেক্ষতা সেটা তিনি ধরে রাখতে পারেননি। তিনি তার নিজের মতো করে সব সময় ক্রীড়াঙ্গনে তার নিজের মতো করে লোকগুলিকে তিনি সেট করতে যাচ্ছেন। সেখানে তিনি কে নিরপেক্ষ সেটাও বিচার করছেন না। দেখা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগের দোষরদেরকে এনেও বসায় দিচ্ছেন। শুধুমাত্র যে শুধু প্লেয়ারদের যে আপনি দায়ী করবেন, শুধু প্লেয়ারদের দায়ী করলে হবে না ভাইয়া। আমি এর আগেও অনেক জায়গায় বলেছি, অনেক টিভিতে বলেছি যে স্ট্রাকচার সেই স্বৈরাচারিক আমলে যেভাবে ছিল এখনো সেভাবেই আছে, চেঞ্জ আসে নেই। আসন্ন বাজেটে ক্রীড়ার ক্ষেত্রে বাড়তি অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছেন আমিনুল হক। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। আকাশে চাঁদ দেখা যাওয়ায় ৭ জুন উদযাপন হবে ঈদুল আজহা। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ধর্ম উপদেষ্টা। 3 ইস্যুকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার, জাপানের প্রধান উপদেষ্টা।
আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রত্যয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, তারুণ্যের সমাবেশে তারেক রহমান। সংস্কারের নামে কালক্ষেপণের অভিযোগ। এবং প্যানেল ভোটে মেয়র নির্বাচনের প্রস্তাবে সব মহলের দ্বিমত। জনগণের রায় প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।